এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পলিট ব্যুরো মেম্বার মোহাম্মদ সেলিম। আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমে আপনাকে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটি করব, যে কর্ণাটকের হিজাব বিতর্ক আমরা যেটা দেখেছি যে পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ছাড়া বাকি সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলেরা এটাকে নিয়ে তারা বিরোধিতা করেছেন, হিজাব কাণ্ড নিয়ে বিজেপি সরকারের বিরোধিতা করেছেন এবং আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বিরোধিতা করেন। এটা নিয়ে কি বলবেন? বিতর্কটা শুধু কর্ণাটকের নয়, বিতর্কটা গোটা দেশে, আমাদের এই বাংলায়ও। এবং ইচ্ছে করে এই সময় করা হয়েছে কর্ণাটকায়, যেহেতু উত্তরপ্রদেশের নির্বাচন আছে। হয়তো সেই কারণেই সমাজবাদী পার্টি এখন কিছু বলছে না, কারণ সবই তো নির্বাচন কেন্দ্রিক হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের কেস আলাদা। আমার টুইট যদি তুমি দেখে থাকো তাহলে আমি টুইট করেছি যে লখনৌ বিরিয়ানি রান্না হচ্ছে কর্ণাটকায়। আজকাল ভোটটা এরকম হয় যে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের জন্যই এবং যোগী সরকার অপদার্থতার জন্যই যে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে যে পশ্চিম উত্তরপ্রদেশে মোরাদাবাদে লাভ জিহাদ ইত্যাদি কাণ্ড বলে গতবারে যোগী ক্ষমতায় এলেন, এবারে সেখানে বিজেপি তাড়া খাচ্ছে। তাহলে মানুষ এই ভাগাভাগি রাজনীতি পছন্দ করেনি। তার কৃষি, তার কৃষকের দাম ফসলের, তার অধিকার জমির, এসব নিয়ে লড়াই, বেকার ছেলেমেয়েদের কাজের দাবি। তাহলে ওরা কর্ণাটকে এটাকে হঠাৎ করে 1 ফেব্রুয়ারিতে ইচ্ছে করে এটাকে স্পার্ক করালো। এবং সেখানে এই যে আমরা বাইনারি বলি না, বিভাজনের রাজনীতি, তাহলে হিজাবটাকে বিতর্কিত করলো। বিতর্কিত ছিল না, হিজাব তো আগে থেকে ছিল, তাহলে বিতর্কিত করলো। প্রশ্ন যখন হচ্ছে স্কুল কলেজে ছেলেমেয়েরা পড়তে যেতে পারছে না, আমরা যেমন এসএফআই বামপন্থী ছাত্র সংগঠনরা স্কুল খোলো, কলেজ খোলো, ইউনিভার্সিটি খোলো, সে জামিয়া হতে পারে, আলিগড় হতে পারে, জেএনইউ হতে পারে, সে মাদ্রাসা হতে পারে, সে প্রাইমারি স্কুল হতে পারে, সেগুলো খোলার লড়াই করছি। আর যখন সরকার শিক্ষাকে ধ্বংস করছে এবং প্রাইভেটাইজ করছে, সরকারি স্কুল কলেজগুলোকে বন্ধ করে প্রমোটারদের হাতে দিয়ে দিতে চাইছে, তখন দাঁড়িয়ে ইচ্ছে করে বিতর্কটা নিয়ে গেল যেখানে হচ্ছে শিক্ষাটা তাহলে জাতীয় শিক্ষানীতি যা বলে সর্বনাশ করছে তার বিরুদ্ধে আলোচনা করা, সকলের জন্য শিক্ষা, স্কলারশিপ, স্টাইপেন্ড, তার বদলে করে হলো কে কী পড়ে আসবে, কে পড়ে আসবে না। এটা যখন আমেরিকায় ভোট হয় তখন ইরাকে বোমা পড়তো, আফগানিস্তানে বোমা পড়তো। যখন দেশে ভোট হয় অন্যত্র, তখন কাশ্মীর নিয়ে টানাটানি হয়, কাশ্মীরে রক্তপাত হয়। কেন হয়? কারণ ওই এক জায়গার ভোট অন্য জায়গায় পোস্টার লেখা হয় রক্ত দিয়ে। এটা দুর্ভাগ্য, কিন্তু সোশ্যাল মিডিয়া, টেলিভিশন মিডিয়া, ভিজুয়াল এমন হয়ে গেছে, এইভাবে বিতর্ককে উস্কে দেওয়া হয়, তারপরে ঘণ্টাখানেক ধরে আলোচনা হয়, সেখানে মূল ইস্যুটা পেছনে সরে যায় আর বিতর্কিত বিষয় সামনে চলে আসে। এইবার মজা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাদের এই বিধানসভা নির্বাচনের আগে পরে দেখালো, এখানে দেখলে এইরকমই একটা এমন যুদ্ধ ভাব তৈরি হয়েছিল। এখন আর কোনো যুদ্ধ নেই, এখন বিজেপি তৃণমূলে যাচ্ছে, তৃণমূল বিজেপি যাচ্ছে, কে কোন কোথায় আছে কেউ জানা নেই। কিন্তু এখন তৃণমূল চুপ। তার তো বলা উচিত, এখানকার মুসলমানরা মনে করেছিলেন যে তৃণমূলই হচ্ছে তাদের মুখপত্র আর বিজেপি বিরোধী শক্তি হচ্ছে তৃণমূল, এটাই তারা প্রমাণ করেছিল। কিন্তু যখন বিজেপির বিরুদ্ধে সবাই রাস্তায় নেমেছে, যে নাগরিকরা গতকাল পর্যন্ত মোদি ভক্ত ছিলেন, সেও মনে করছে কেন একটা অসহায় মেয়েকে তাড়া করবে একদল পশু সুলভ ব্যবহার করবে, স্যাফরন গেরুয়া রঙের বসন ধারণ করে নিয়ে, এবং সেগুলো দেখা যাচ্ছে আরএসএসের তরফ থেকে ওই পাগড়ি, ওই উর্দি তরীয় ওগুলো দেওয়া হচ্ছে, তারপরে টাকা দিয়ে, খাওয়ান দিয়ে, দাওয়ান দিয়ে, তারপর তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সেখানে একটা মেয়ে রুখে দাঁড়ালো, সে যখন সাহস দেখালো, আর সবাই তখন কথা বলছে। কয়েকজন লেখক বলেছেন আমরা 2 দশক ধরে লিখে যা বোঝাতে পারিনি, ওই একটা মেয়ে তার আচরণে বুঝিয়েছে যে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। কে হেজাবের পক্ষে, কে হেজাবের বিরুদ্ধে, এটা তার বিতর্ক নয়। কে হেজাব পরবে, কে পরবে না, এটা গেরুয়াধারীরা কেন ঠিক করে দেবে? যদি একজন মহিলা মনে করে যে আমি বোরখা পরবো না, তাহলে কেউ যদি বলে না তোমাকে বোরখা পরতে হবে, সেটা যেমন তার উপর অন্যায়, জোর করে চাপিয়ে দেওয়া। আবার কোনো একটা মহিলা যদি বলে আমি বোরখা পরে আসবো, তাকে স্কুলে ঢুকতে দেবো না, কলেজে ঢুকতে দেবো না, আসলে হচ্ছে সংখ্যালঘুদেরকে এগুলোকে বলে এলিমিনেশন। যে ফাসিস্ট কায়দায় বিজেপি যে কাজটা করছে, সেটা হচ্ছে তোমাকে ক্রমাগত তোমাকে মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরাই বলে অমুকের দোকান থেকে সবজি কিনবেন না, অমুকের থেকে ব্যবসা করবেন না, অমুককে বয়কট করুন, বলে না? এই করোনার সময় বলেনি, তারপর কিছু মিথ্যাচার করে, ওরা থুতু মিশিয়ে দেয়, থুতু ফেলে দেয়। এই যে শাহরুখ খান গেল লতা মঙ্গেশকরের মৃত্যুতে, হিজাব বিতর্ক আগে তো একটা তুমি বিতর্ক দেখলে যে কীরকম সে দোয়া চেয়ে তারপরে ফু দিল। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মসজিদের সামনেই কলকাতা শহরে
গরিব মানুষের এলাকায় হিন্দু মুসলমান নির্বিশেষে বিশেষত মহিলারা বাচ্চারা গ্লাস নিয়ে মগ নিয়ে জল নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং মাগরিবের নামাজ পড়ে যখন ফিরবে লাইন করে তারা মুসল্লিরা তারা হচ্ছে ফু দিয়ে যেত। লোকে মনে করতো ওটাতে হচ্ছে ওষুধের কাজ করবে, পেট ব্যথা করছে কি জ্বর হচ্ছে কি অন্য কিছু হচ্ছে বলা যাবে। এটা হচ্ছে বিশ্বাসের কথা এবং এটা হচ্ছে পারস্পরিক সম্ভ্রমের কথা, বিশ্বাসের কথা। সেখানে দাঁড়িয়ে ঘৃণা করা হচ্ছে, সেই ঘৃণাটা কেউ বিজেপির নেতা বললো যে থুতু ফেলেছে। ফুক আর থুকের মধ্যে ইচ্ছে করে করলো। যে শাহরুখ খানকে নিয়ে মমতা ব্যানার্জি নাচেন, যাকে অ্যাম্বাসাডার করলেন, যখন তার ছেলেকে, তোমার মনে আছে তার ছেলেকে যখন নার্কোটিক্স কেসে ধরলো বা জড়ালো, যখন দাঁড়িয়ে এই থুক বিতর্ক হলো, তৃণমূল কংগ্রেসে কাউকে শুনেছো প্রতিবাদ করতে? মমতা ব্যানার্জিকে একটা কমেন্ট করতে বলেছে, শুনেছ? মোদি এবং মমতা ব্যানার্জিকে কোনো কমেন্ট করলো না। তাহলে রাজনীতি এখানে স্পষ্ট হয়ে যায়। তাই এই জন্যই তোমার যে প্রশ্ন ছিল যে এই হিজাব বিতর্কেও তৃণমূল কংগ্রেস কোনো কথা বলে না। কী করে বলবে, কোন মুখে বলবে তৃণমূল? এখানে পুলিশে যখন ইন্টারভিউ দিতে গেছিলো তখন দাঁড়িয়ে ওই মেয়েটাকে ফর্ম লাইন থেকে বার করে দিচ্ছিল না যে তুমি কেন হিজাব পরে এসেছিলেন? তোমরা তো দেখেছো তোমাদের চ্যানেলে। তাহলে এটা হচ্ছে আরএসএসের যে মতবাদ, আরএসএস যে ধ্যান ধারণা, এই যে মেজরিটেরিয়ানিজম, ফাসিস্টিক যে হিন্দুত্ববাদী যে শক্তি, সে প্রভাব বিস্তার করেছে। দুর্ভাগ্যবশত আমাদের এখানকার বুদ্ধিজীবীরাও, যেহেতু মমতার ধামাধার একটা বড় অংশ আছেন, তারাও কোনো কথা বলছেন না। আরএসএসের প্রধান মোহন ভাগবত এই পশ্চিমবঙ্গে বারবার আসছেন, পরিদর্শন করে। এখানে কি অর্থ দাঁড়াচ্ছে, আপনি কি মনে করছেন? যেহেতু আরএসএস দেখেছে সবচেয়ে কম সময়ের মধ্যে 10 বছরে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে রেখে তাদের সবচেয়ে বেশি বলবালা হয়েছে, লাভ হয়েছে, টাকাও এখান থেকে এখন সবচেয়ে বেশি যাচ্ছে তাদের কাছে, তাদের শাখাও বাড়ছে, আর তাদের শিক্ষায়, সংস্কৃতিতে, বোধের মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে আরএসএসের ভাবনাটা সবচেয়ে বেশি গ্রাস করাতে পারছে এবং সেই জন্যই তারা চেয়েছিল। আর যে বিরোধী শূন্য করা মানে হচ্ছে আরএসএস ভক্ত থাকবে, সে বিজেপির ঝান্ডা নিয়ে শুভেন্দু হোক বা তৃণমূলের ঝান্ডা নিয়ে শুভেন্দু হোক, সে বিজেপির খাতাতে নাম লিখিয়ে মুকুল রায় হোক বা মমতা খাতাতে নাম লিখিয়ে হোক। আসলে আরএসএস অনুগামীদের সংখ্যা তারা বাড়াচ্ছেন। আর এটাকে খুব বিশেষ করে কলকাতাকে বা বাংলাকে ওরা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে, যেখানে এদের হচ্ছে কমন কাডার। যখন এই যে রাস্তায় ট্রেনে ক্যানিং লোকালে যখন দাঁড়িয়ে কাউকে যখন জয় শ্রীরাম জোর করে বলায়, বা অন্যত যখন এই যে সোশ্যাল মিডিয়ায় যখন তপশিলি জাতি বিরোধী, আদিবাসী বিরোধী, মুসলমান বিরোধী, মহিলা বিরোধী যখন এই আরএসএস মার্কার চিন্তায় যখন লেখালেখি হয়, কাউকে কোনো দিন সাইবার ক্রাইমের জন্য ধরতে দেখেছো? কারোর বিরুদ্ধে এখানে এই রাজ্যে ব্যবস্থা করতে দেখেছো? অথচ একটা তপশিলি জাতির ছেলে, সে সরস্বতী পুজো নিয়ে কিছু একটা বলতে গিয়ে কি ইঙ্গিত করেছে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ কীরকম হামলে উঠলো, তাকে কীরকম ধরে নিল। তার মানে এটা কে পরিচালনা করছে? রাজ্যের সরকার বিজেপি করছে না আরএসএস করছে না তৃণমূল করছে? কোনো তফাৎ আছে? আমরা দেখেছি বামেরা 2011-র পর থেকে বারবার তাদের ভোট সংখ্যা কমেছে, কিন্তু কলকাতা পুরসভা নির্বাচনের ফলে সেখানে দেখা যাচ্ছে যখন এতদিন ধরে মাইনাস হয়েছে, এখানে এসে প্লাস হয়েছে এবং নতুন আশা জাগিয়েছে। আপনারা এই শক্তিটাকে কিভাবে আরও বাড়াবেন? এইসব বলে তো তোমরা আরও বিপদ করে দিচ্ছ। দেখছো না বজবজে কীরকম ভাইপোর বাহিনী হচ্ছে, মুখে বলছে বড় বড় কথা, আর তারপরে পুলিশকে নিয়ে, ইলেকশন কমিশনকে নিয়ে তারা হচ্ছে নমিনেশন দিতে দিল না। অন্তত দুটো জায়গায় বিরোধী শূন্য করার নাম করে একজনকে নমিনেশন জমা দিতে দিল না। এটা হচ্ছে ওরা ভয় পেয়েছে। কারণ মানুষ যদি ভোট দেয়, মানুষ যদি প্রতিবাদ করার অধিকার পায়, তাহলে সে নিজের হকের জন্য লড়াই করবে এবং বামপন্থী শক্তি বৃদ্ধি হবে। তরুণ প্রজন্ম রেড ভলান্টিয়ারের কাজ করে মানুষের পাশে থেকে এবং এই কাজের দাবিতে তারা তো লড়াই করছে। এই আলিয়ার ছাত্ররা লড়ছে না, শিক্ষাকে যে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে স্কুলের জন্য লড়াই করছে না এসএফআই, যে যাতে স্কুল খোলা হোক। তাহলে ওরা নতুন প্রজন্মকে ভয় পাচ্ছে, এই তরুণ শক্তিকে ভয় পাচ্ছে এবং তার বামপন্থীকে ভয় পাচ্ছে। কিন্তু আমরা তিল তিল করে এই বাংলাকে গড়েছিলাম। তারা শুধু সিপিএমকে বা বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরায়নি, ওরা যেটা চেয়েছে বাংলাকে নষ্ট করতে, এবং এখানে আরএসএস, তৃণমূল, বিজেপি মিলে। সেই জন্য আমরা আবার নতুন করে আমাদের সংগঠনকে সাজাচ্ছি। এই যে বিভিন্ন জেলা স্তরে সম্মেলন হচ্ছে, তো দক্ষিণ চব্বিশ পরগনা সম্মেলন হবে এই মাসে, তার উপর দাঁড়িয়ে আমরা নতুন নেতৃত্ব গড়ে তুলছি এবং মহিলা, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক তাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আরও সম্মুখ সারিতে নিয়ে আসার চেষ্টা করছি। সেখানেই কলকাতা পুরসভা নির্বাচনে এটাই সাফল্য। তোমরা দেখে যারা রেড ভলেন্টিয়ার ছিল তাই তো ক্যান্ডিডেট হয়েছিল, তাও কলকাতায় ভোট করতে দেয়নি, তাও এখানে জুলুমবাজি হয়েছে, মস্তানি হয়েছে, গুন্ডামি হয়েছে, তাও লোকে ভোট দিতে যেখানে পেরেছে সেখানে তারা বামপন্থীদের ভোট দিয়েছে এবং এই মিউনিসিপ্যাল ইলেকশনে দেখবে আরও বেশি সেটা প্রমাণিত হবে। আমরা দেখেছি যে রাজ্যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ধরনের প্রকল্প রাজ্য সরকার নিয়ে আসছেন, কখনো পাড়ায় শিক্ষালয়, কখনো লক্ষ্মীর ভাণ্ডার,
অথচ আমরা দেখছি বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এসএসসিতে যারা প্যানেলভুক্ত শিক্ষকরা, হবু শিক্ষকরা, তারা প্যানেলে তাদের নাম এসছে, তারা চাকরি পরীক্ষায় তারা পাস করেছে, অথচ তারা আজকে 4 বছর ধরে বিভিন্ন জায়গায় তারা অনশন করছে। বর্তমানে তারা এখন গান্ধী মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করছে, প্রায় 100 দিনের বেশি হয়ে গেছে। কি বলবেন এটা নিয়ে? যারা এসএসসি পাস করেছে, যারা টেট পাস করেছে, যারা পিএসসি পাস করেছে, যারা সুষ্ঠু নিয়োগ চায় এবং তার জন্য অপেক্ষা করছে, প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত নিয়োগ করেছে। দেখছো না, হাইকোর্ট বললো এই যে 14 শ্রেণী নিয়োগ করেছে এসএসসি, এ তো পদত্যাগ করা হয়েছে, সবাইকে বাতিল করতে বলেছে। আর তার আগে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করতে বলেছে, চাকরি হয়ে গেছে তাদেরকে মাইনে জমা ফেরত দিতে বলেছে। এর তো লজ্জা শরম নেই। সেখানে দাঁড়িয়ে ওরা যেটা চাইছে, এই পিএসসি এসএসসির মতো সংস্থাকে নষ্ট করেছে, দালালদের দিয়ে ভরে দিয়েছে, ঘুষখোর দুর্নীতিবাজদের, তা কিছু লোককে সামনে রেখে দিয়ে পেছনে তৃণমূলের নেতারা গুন্ডারা সব করছে। একইভাবে ওরা যেটা করছে যে শিক্ষালয়গুলোকে প্রকল্পের নাম করে গাল ভরার নাম আছে, কিন্তু আসলে কি করছে? এই যে সংখ্যালঘু উন্নয়নের জন্য কত প্রকল্প করেছে, একটাও সংখ্যালঘু প্রকল্প কাজ করছে? তাহলে আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলেছিলাম, গত 1 দশক ধরে সেখানে হস্টেল হলো না, সেখানে তোমার গিয়ে শিক্ষক নিয়োগ হলো না, সেখানে ছাত্ররা লড়াই করছে, সেখানে পুলিশ দিয়ে ঠেকিয়ে দেওয়া হচ্ছে, সরকার তাদের সঙ্গে আলোচনা করছে না। এবং যে বিশ্ববিদ্যালয়ের জমির জন্য আমি যখন কেন্দ্রে সংখ্যালঘু রাজ্যের মন্ত্রী ছিলাম, তখন দাঁড়িয়ে ওই পাক সার্কাসে ওই জমিটাকে অনেক লড়ে গ্রহণ করেছিলাম। তখন এই বর্তমান পত্রিকা, স্টেটসম্যান পত্রিকা আমাকে গালাগাল দিয়ে স্টেটসম্যানে এডিটোরিয়াল লিখেছিল বর্তমান পত্রিকা, যে আমি নাকি বস্তি তৈরি করতে চাইছি। অথচ আমরা ওখানে একে ফজলুল হক যে জমি নির্দিষ্ট করে রেখেছিলেন সংখ্যালঘুদের শিক্ষার জন্য, সেই জমিটা যাতে সরকার বরাদ্দ করে দেয় এবং সেখানে নতুন পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তার জন্য পরে আলিয়া বিশ্ববিদ্যালয় সেখানে গড়ে উঠলো। আজকে সেই জমিটা আবার সরকার নিয়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে যখন ছাত্ররা, শিক্ষকরা প্রতিবাদ করছে, সরকার কোনো কথা শুনছে? এটাই হচ্ছে তার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। পাড়া শিক্ষালয় মানে কি? আমার স্কুল, কলেজ, বিদ্যালয়, একটাও স্কুলে তোমার জেলায়, তোমার আশেপাশে তুমি দেখবে, যেখানে যাচ্ছ, তুমি তো সর্বত্র যাচ্ছ, গত 10 বছরে কোনো স্কুলে ক্যাপিটাল গ্রান্ট দিয়ে বেঞ্চ, টেবিল, ঘর, বাড়ি, বিল্ডিং কিচ্ছু করা হয়নি। যে স্কুলে, যে মাদ্রাসায় 10 বছর শিক্ষক নিয়োগ হয়নি, বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ড, চেয়ার টেবিল লাগানো হয়নি, আগামী 10 বছর পরে সেই স্কুলটা স্কুল থাকবে না, সেটা ছাত্র থাকবে না। এখনও যে ছাত্ররা আছে, লকডাউনের সুযোগে তাদেরকে তালা বন্ধ করে দিয়ে তাদেরকে স্কুলের বাইরে রাখা হয়েছে। তারা পড়াশোনা ভুলে গেছে। গরিব, প্রান্তিক, সংখ্যালঘু, তপশিলি জাতি, আদিবাসী ঘরের ছেলেমেয়েরা, এরা তো আর অনলাইনে সব শিক্ষিত হবে না, আর কোচিং সেন্টারে যাবে না, প্রাইভেট পড়বে না, প্রাইভেট স্কুলেও পড়বে না। আমরা যাদেরকে স্কুলে আঙিনা নিয়ে এসেছিলাম, যাদের নানি দাদিরা স্কুলে ছিল না, আজকে তাদেরকে আবার স্কুলের বাইরে করে দেওয়া হচ্ছে। এবং ছাত্রদেরকে বার করেছে, এখন স্কুলটাকে স্কুলের প্রেমিস থেকে বার করে দিচ্ছে। পাড়া শিক্ষালয় মানে কি? আমরা বলি প্রত্যেকটা পাড়ায় স্কুল হওয়া উচিত, নেভারহুড স্কুল, যাতে একটা বাচ্চাকে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার বেশি দূরে নিয়ে যেতে হয়, তার বাড়ির কাছে যাতে স্কুল থাকে। এখানে 8টা-9টা স্কুলকে অ্যামালগামেট করে একটা গাছতলায় বা একটা মাঠে বা একটা পার্কে করানোর চেষ্টা হচ্ছে। আর সেখানে কিছু কিছু মিডিয়া দালালি করে বলছে যে বিশাল একটা ভাবনা চিন্তা। তা নয়, এটা আরএসএস, বিজেপি পরিচালিত সরকার মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, অন্যত্র রাজস্থানে, মহারাষ্ট্রে করে ফেলেছে, যেখানে স্কুলগুলোকে অ্যামালগামেট করেছে। শিক্ষক কম বলে বা ছাত্র কম বলে 4-5টা স্কুলকে একটা জায়গায় একটা স্কুলে পরিণত করেছে, স্কুল বাড়ানোর বদলে। আর অন্যদিকে সেই স্কুলের জমি বাড়িগুলোকে প্রমোটারদের হাতে বা প্রাইভেট স্কুলদের দিয়ে দিয়েছে। এখানে যেটা করতে চাইছেন মমতা ব্যানার্জি, পিপিপি মডেল করে এই স্কুলগুলোকে নতুন সমস্ত যারা ব্যক্তি মালিকানায় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোর হাতে তুলে দেবেন এবং স্কুলগুলো থেকে ছেলেমেয়েদেরকে বার করে দেবেন। সেটা রাজি হচ্ছি না আমরা, এই জন্য স্কুল খোলো আন্দোলন করা হচ্ছে। ক্লাসরুমে ফিরতে হবে। অনেক হলো, স্কুল খোলো, সবাই বলো স্কুল খোলো। এটা পাড়ায় শিক্ষালয়টার বিকল্প নয়। উনি তো মদের দোকান খুলছেন, এখন দুয়ারে মদের প্রকল্প করছেন, কিন্তু স্কুলগুলোকে কেন খুলছেন না? এটাই তো বড় প্রশ্ন। আমরা দেখেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা দীর্ঘ প্রায় 135 দিনের বেশি তারা আন্দোলন করছেন, তারা মুভমেন্ট করছেন। সেই ছাত্রদের উপর যারা ক্যাম্পাসের বাইরে যাচ্ছে না, ক্যাম্পাসের মধ্যেই তারা আন্দোলন করছে, সেই ছাত্রদের উপর অনেকের নামে মিথ্যা এফআইআর করা হয়েছে। তারা বলছেন আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো, অন্যত্র যারা আছেন তারা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। সরকারের হিন্দিতে বলে বদনিয়ত, অভিসন্ধি, দুরভিসন্ধি, সেটাকে যারা বুঝতে পাচ্ছেন এবং তার বিরুদ্ধে যারা মত প্রকাশ করছেন বা আন্দোলন করছেন, তাদের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হামলা করা হচ্ছে।
এবং এখানে আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রক্ষেত্রে তাই, যতবার ওরা ক্যাম্পাস থেকে বেরিয়ে অভিযান করতে গেছে তাদেরকে পুলিশ দিয়ে রাস্তায় আটকে দেওয়া হয়েছে, পাকশাপাশি বাইরে আসতে দেওয়া হচ্ছে না, তাও ওরা শান্তিপূর্ণভাবে করছেন। এমনকি আমরা আমাদের মন চাইলেও আমরা সেখানে যাচ্ছি না, কারণ তারা বলবে দেখো রাজনীতি করছে, অনেক এরকম দালাল আছে তারা এরকম বলবে। তো এটা ছাত্রদেরই আন্দোলন, কিন্তু সেখানে মিডিয়া এবং সরকার সম্পূর্ণভাবে ওদিক থেকে দৃষ্টিটাকে থেকে আড়ালে রেখেছেন। মেনলাইন মিডিয়া কোনো খবরও দিচ্ছে না। কিন্তু আমরা মনে করি ছাত্র যদি এক কাট্টা থাকে এবং এই তৃণমূলের দালালদের হাত থেকে যদি বাঁচে, তাহলে তারা তাদের অধিকার ছিনিয়ে আনবেই, আলিয়াকে বাঁচাবেই, আলিয়ার হস্টেল হবেই, আলিয়ার জমিন হস্তান্তর করা যাবে না, এবং তা আলিয়ার যে বরাদ্দ টাকা আছে সেই বরাদ্দ টাকা তারা যাতে পায়। এগুলো সবটাই হচ্ছে শিক্ষা সংক্রান্ত দাবি। এই সরকার যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে শিক্ষাকে শেষ করছে, তার জন্য এটা নমুনা। প্রথমেই সংখ্যালঘুদের প্রতিষ্ঠানের উপরেই প্রথমে হাত পড়েছে, পরে অন্য বিশ্ববিদ্যালয় হবে। এই জন্য অন্য বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদেরও আলিয়া বিশ্ববিদ্যালয়ে এই লড়াইয়ের পাশে দাঁড়াতে হবে। গোটা সংখ্যালঘু সমাজের একটা ভরসা মনে করেছিলেন, যে আপনি আপনার কথাই বলেছিলেন যে সংখ্যালঘুরা মনে করেছিলেন যে তাদের ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারা দুহাত ভরে 2021 বিধানসভা নির্বাচনে তারা প্রায় 30% মুসলিমের মধ্যে 27% মুসলিম তারা ভোট দিয়েছে। তো তারপরেও সেই সংখ্যালঘুদের বিভিন্ন জায়গায় বঞ্চনা করা হচ্ছে। এই বিষয়ে সংখ্যালঘুদের প্রতি কী বার্তা দেবেন বা কী বলবেন? এই সংখ্যালঘু মানুষ যাদের কথা তুমি বলছো, যারা মনে করেছিলেন মমতাই ভরসা, বা এখনও তার ছবি লাগিয়ে পুজো করছে, যেখানে যে মুসলমানদের বলা হয় যে কারোর সামনে রব ছাড়া কারোর মাথার সামনে মাথা নত করবে না, সেখানে দাঁড়িয়ে মমতার মন্দির বানিয়ে পুজো করছে। এবং কিভাবে হলো এটা? এই মুসলমান লোকজনের বাপ ঠাকুরদার পুরনো চিঠি খুঁজে বার করতে বলো, পোস্ট কার্ড বলো, খাতা বলো, ডায়েরি বলো, ইন্ডিয়ান লেটার বলো, দেখবে তার উপরে লেখা আছে এলাহি ভরসা। তখন এই বিশ্বাসটা ছিল যে ভরসা হচ্ছে এলাহি। সেখানে কিছু দালাল, মোল্লা, মৌলবি, ইমাম, কাজী, দালাল আমি বলছি শব্দটা, ধর্মগুরুকে টাকা দিয়ে ব্যবহার করেছে। প্রথমে চিটফান্ডের টাকা মুকুল রায় আসিফ খানের মারফত বিলি করে, তারপরে পরবর্তীকালে সরকারের কোষাগার থেকে কিছু টাকা, তারপরে কিছু তৃণমূলের কাছ থেকে লুট করা হারামের টাকা দিয়ে এমন কিছু দালাল তৈরি করলো, যারা এই এলাহি ভরসা থেকে মমতা ভরসা থেকে মুসলমানদের নিয়ে গেল। তাতে মুসলমানদের ভালো হবে না, সর্বনাশ হচ্ছে। এবং এখানে মুসলমানদের অধিকার, সংখ্যালঘুদের অধিকার, তার শিক্ষার অধিকার, তার কাজের অধিকার কেন হচ্ছে, কিছু উচ্চবৃত্তি আর কিছুটা বিলি বন্দোবস্ত করাচ্ছে। কিন্তু তরুণ প্রজন্মের মুসলমান ছেলেদের হয় নেশার মধ্যে, নাহলে এই সিন্ডিকেট রাজ আর প্রমোটার রাজের মধ্যে তাদের হচ্ছে লেটেল বাহিনী তৈরি করছে, যেটা অতীতে জমিদার বাহিনী যারা করতো, তাতে খারাপ হচ্ছে। তারা অন্যের হয়ে লড়াই লড়ছে, নিজের লড়াইটা হারছে। তারা আজ না হোক কাল বুঝবে। এদের মধ্যে যারা শিক্ষিত অংশ আছে, যারা একটু খবরাখবর রাখে, যারা চাষবাস করে, যারা খেটে খায় গায়ে গতরে, যারা মিস্ত্রি, যারা শ্রমিক, তারা কিন্তু বুঝতে পারছে। যারা হারামে খাচ্ছে তারা বুঝতে পারছে না, যারা খেটে খাচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে। তারা একসঙ্গে হবেই এবং তারা এই সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেই, এটা হচ্ছে আমার ভরসা। কিন্তু একটা কথা যেটা, যে আপনারা 34 বছর শাসন ক্ষমতায় ছিলেন, তারপরে আপনারা ক্ষমতাচ্যুত হলেন। বাংলায় এই মুহূর্তে বিকল্প কিছু নেই, আপনারা বলেন বামপন্থীরাই বিকল্প, কিন্তু সংখ্যালঘুদের দাবি যে 34 বছরে বামফ্রন্টরা সংখ্যালঘুদের স্বাধীনতার পর থেকে যে চাকরি সংরক্ষণ ছিল সেটা কমিয়েছে, তৃণমূল কংগ্রেস আরও কমিয়েছে। ফলে আপনারা যে আবারও বিকল্প, আপনাদেরকে কেন বেছে নেবে সংখ্যালঘুরা, বা আবার মানুষ কেন আপনাদেরকে বেছে নেবে? ভালো হয়েছে তুমি প্রশ্ন করেছো। তো প্রশ্নের মধ্যেই দেখবে এই যে তৃণমূল যা শিখিয়েছে সেই প্রশ্নের মধ্যে ফুটে আসে। এগুলো খবরের কাগজে লেখা হয়, তো এইগুলো তো কিছু দালাল শিখিয়েছে। এক, সংখ্যালঘুদের জন্য যে চাকরি সংরক্ষণ ছিল সেটা কমিয়েছেন। কে বলেছে? সংখ্যালঘুদের চাকরির জন্য কোনো সংরক্ষণ ছিল না আমাদের দেশে, আমাদের রাজ্যে। এক, বরঞ্চ আমরাই রঙ্গনাথ মিশ্রা কমিশন, যেটা গোটা দেশের জন্য হয়েছিল, সেই রিপোর্ট আমরা লাগু করেছি এবং একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার লাগু করেছিল, যেখানে ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসির অন্তর্ভুক্ত করে আমরা 15% সংরক্ষণ এ এবং বি ওবিসি লিস্ট করে করা হয়েছিল, যেটা রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট। মমতা ব্যানার্জি গত 10 বছর সেটাকে শেষ করে দিয়েছেন। ওবিসি সার্টিফিকেট বিলি করেছেন, কিন্তু ওবিসি কোনো বিজ্ঞাপনে আর চাকরিতে মানা হচ্ছে না। প্রতিদিন এরকম ভুরু ভুরু অভিযোগ আসছে। 2, আলিয়া বিশ্ববিদ্যালয় কবে তৈরি হলো? বামফ্রন্টের সময় নয়। তোমার পাড়ায় যাবে, তো তোমার এলাকায় যাবে, তুমি দেখবে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে পশ্চিমবঙ্গে সেগুলো হয় স্বাধীনতার আগে গড়ে উঠেছে, আর তা না হলে 77 সালে পরে গড়ে উঠেছে বামফ্রন্টের আমলে। তুমি যত শিক্ষিত ছেলে মেয়ে দেখবে তোমার এলাকায়, দেখবে তারা যে মানুষকে দেখবে তাদের
তাহলে এরকম ছিল কি, আগে তার বাপ ঠাকুরদারা সব শিক্ষিত ছিল, উচ্চশিক্ষিত ছিল, আর বামফ্রন্ট আমলে সবকে নিরক্ষর হয়ে গেল? নাকি যারা নিরক্ষর ছিল, অল্প শিক্ষিত ছিল, তাদের ঘরের ছেলেমেয়েরা স্কুলে এলো, কলেজে এলো এবং শিক্ষিত হলো, এবং তারপর নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দাবি উঠলো? 3, এই যে সংখ্যালঘু উন্নয়নের জন্য যে কর্পোরেশন, সংখ্যালঘুদের জন্য আলাদা দপ্তর, তো বামফ্রন্ট গোটা দেশের মধ্যে আমরা পশ্চিমবঙ্গে আমরা বামফ্রন্ট প্রথম তৈরি করেছি, জানেন অনেকে কেউ। আমি নিজে তো চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন। এই যে যাদেরকে মেয়েদেরকে সেলফ হেল্প, এখন সব যে এই যে বিভিন্ন রকমের মহাজনদের কাছে হাতে আসছে না, MFI'র নাম করে তারা ক্ষুদ্র ঋণে জালে ফাঁসছে, আমরা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে আমরা স্পেশাল স্কিম করে পাড়ায় পাড়ায় এই সংখ্যালঘু মেয়েদের মধ্যে হাতের কাজ শেখানো এবং তাদেরকে লোন দিয়ে তারা যাতে উপার্জনশীল হয় তার ব্যবস্থা করেছিলাম। সেটাকে নষ্ট করে দিয়েছে। আমরা পলিটেকনিকগুলোর সাহায্য নিয়ে আমরা হাতের কাজ শেখানোর ব্যবস্থা করেছিলাম ছেলে মেয়েদেরকে, কারিগরি শিক্ষা। যখন আমি কারিগরি শিক্ষামন্ত্রী তখন এটা চালু হয়েছিল। একটা হচ্ছে সব বন্ধ হয়ে গেল। ভোকেশনাল ট্রেনিং সেন্টার করা হয়েছিল এই যে হাজ টাওয়ারে, বন্ধ। কেন চালু হচ্ছে? আমরা ঋণ দানের ব্যবস্থা করেছিলাম। মমতা বললো এত কোটি এত কোটি এত কোটি, এখন সে ম্যানেজ ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন কোনো কাজ হচ্ছে? আমরা ম্যানেজ ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন থেকে মাইনরিটি হাউজিং স্কিম করেছিলাম। একটাই হাউজিং স্কিম হলো, তারপরে এই সরকার চলে আসলো, বাকি সব বন্ধ হয়ে গেল, লুট হয়ে গেল। তাহলে আপনাদের সময় কেন হয়নি এটা? সব ভুল গল্প ভুলে যাও। যা কিছু আমরা করেছিলাম আমরা সব করেছি বলিনি, আরও অনেক কিছু করা যেত। জ্যোতি বসু নিজেও বলেছেন, বুদ্ধ ভট্টাচার্য নিজেও বলেছেন। এই জন্যই তো আমরা সাচার কমিটি আমরা করেছিলাম। সাচার কমিটি নিয়ে সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে বলা হলো, কিন্তু আমরা যখন কেন্দ্রে কংগ্রেস সরকারকে সমর্থন করছিলাম মনমোহন সিংয়ের সঙ্গে, তখন সমর্থন করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে সংখ্যালঘুদের, মুসলমান সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় সরকারকে কিছু ব্যবস্থা নিতে হবে। সরকার তখন বলেছিল যে কী ব্যবস্থা নেব, কী অবস্থা আছে আমরা জানি না। আমরা বলছিলাম আমরা জানি তার দুরবস্থা। ওরা বলেছিল না, একটা সার্ভে করি। তখন সাচার কমিটি হয়েছিল। তাই যাদের জন্য সাচার কমিটি হলো, যখন রিপোর্ট বেরোলো, গোটা দেশের RSS, বিজেপি, জামাত সবাই মিলে সিপিএমের বিরুদ্ধে সাচার কমিটি ব্যবহার করলো। আচ্ছা, যে বামফ্রন্ট সরকার চলে গেল, এখন কোনো লোক আর সাচার কমিটির কথা বলে বামপন্থীরা ছাড়া? কেন বলে না? সাচার কমিটি তো বামফ্রন্টের সময় তৈরি হয়নি, কেন্দ্র সরকারতে তৈরি হয়েছে। তো তার যা রিপোর্টে যে সমস্ত সাজেশনসগুলো ছিল এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের যে সাজেশনসগুলো ছিল, সেগুলো তো আমরাই 34 বছরে একটা একটা করে লাগু করেছিলাম। তার অনেকগুলো, যেমন ভূমি সংস্কার, বলে তার কথা কেউ? জমি তো কেড়ে নেওয়া হচ্ছে সবার। আমরা তো ভূমি সংস্কার করেছিলাম, কারণ গরিব ভূমিহীন কৃষক যদি জমি না পায়, তার ফসলের অধিকার যদি না পায়, তার ঘরের ছেলেমেয়েরা কোনোদিন শিক্ষিত হবে না। আমাদের রাজ্যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল এবং উচ্চ বর্ণের লোকেরা জমিদার ছিল, এই জন্য সংখ্যালঘু এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল হয়নি, তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়নি। আমরা ভূমি সংস্কার করেছিলাম, তারপর এইসব এলাকায় একটার পর একটা এইসব স্কুলগুলো তৈরি হলো। আজকে যে মিশন স্কুলগুলো দেখছো, এগুলো আগে কেন হয়নি? কেন বামফ্রন্ট সরকার আসার পরে হলো? একটা সামাজিক চেতনা গড়ে ওঠে, একটা শিক্ষার একটা আন্দোলন গড়ে ওঠে, নিজেদের মধ্যে একটা সচেতনতা বাড়ে, আর একটা নতুন মধ্যবিত্ত বাঙালি মুসলমান সমাজ তৈরি হলো। দেশভাগের পরে তারা ছিল না, চুরমার হয়ে গিয়েছিল। আজকে আবার দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেটা করছেন, এই মধ্যবিত্ত অংশকে শেষ করে দিচ্ছেন। নিয়োগ যদি না হয়, চাকরি যদি না হয়, আর সবাই যদি 100 দিনের কাজকে যদি মনে করে, বা ভিক্ষাবৃত্তিকে, উচ্চবৃত্তিকে যদি মনে করে, বা লুটতরাজের কাজে যদি চলে যায়, তাহলে এই মধ্যবিত্তটা শেষ হয়ে যাবে। তখন একদিকে অনেক বড় লোক থাকবে, বিশাল বিশাল গাড়ি নিয়ে ঘুরবে কয়েকজন, আর বাকিটা একেবারে বেশিরভাগ মানুষ হতদরিদ্র হয়ে থাকবে। এটাই তো চাইছে ওরা, এটাই তো করছে। বামফ্রন্টের আমলে আমরা গরিব মানুষের যেমন উত্থান করেছিলাম, তেমনি একটা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী তৈরি করতে চেষ্টা করেছিলাম, এবং তাদের মারফত সামাজিক আন্দোলন, সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা আন্দোলন থেকে, স্বাস্থ্য আন্দোলন থেকে সবগুলো গড়ে উঠছিল। সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।